এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠানে আজকের বিষয় বর্ষা পরবর্তী ফসলের প্রস্তুতি। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর পরিতোষ ঘোঁটি। স্যার, প্রথমে আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসার, যে এই সময়, এই বর্ষা পরবর্তী ফসলের সময়ের জন্য তো এটা একটা আইডিয়াল সময়, তো কি ফসলের চিন্তাভাবনা একজন কৃষক এখন করতে পারে? এক হচ্ছে যে ফসলগুলো আমরা যে সময় খাই, যে সময় আমরা ওঠাই,
আমি সবজির ক্ষেত্রে বলছি, এই ফসলগুলোকে তৈরি করতে হয় তার আগের সিজনে। তাহলে আমরা এখন যে বর্ষার সময় যে ফসলগুলো আমরা পাচ্ছি, এটা কিন্তু চারাগুলো তৈরি করা হয়েছিল গরমের সময়, এবং গরমের সময় বর্ষা শুরু হওয়ার আগেই এই ফসলগুলোতে জমিতে লাগানো হয়েছে। এখন তার ফল আসছে। এটা নির্ভর করে কোন প্রজাতির ফসল চাষ করব এবং কোন ধরনের ফসল চাষ করব। আচ্ছা, তো সেরকম পুজোর সময় যদি আমরা তুলতে চাই, তখন যে সবজিগুলো, সমস্ত সবজির দামও বাড়ে, তাহলে আমার এমন ফসল লাগাবো হিসেব করে যে আজকে দানা বুনলে আমার পুজোর সময় আশ্বিন মাসে উঠবে। তাহলে আমি এখানে বাঁধাকপির কথাটা বলি, ফুলকপির কথা বলতে পারি। তো এগুলো আমরা লাগাবো। আচ্ছা, কার্তিকের শেষের থেকে আমরা ফসলটা তুলতে পারবো। চাষ করা মানেই তো আমার লাভজনক পয়সা পাওয়া। আমি তো আর যদি আমার শৌখিন চাষ হয়, বাড়িতে আমি খাওয়ার জন্য লাগালাম, তাদের কথা আমি বলছি না। এখানে বাণিজ্যিক চাষ মানে বাড়িতেও 2-4টে খেলাম, আর আমি এবারে বাজারে বিক্রি করব। সেই হিসাবে তাহলে এখন আমার বাঁধাকপির বীজ বুনতে হবে, ফুলকপির বীজ বুনতে হবে। এখন আমি বলবো এটা বীজতলায় বুনবে না, এখন একটু পরিবর্তন করতে চাইছি। আচ্ছা, কেননা বীজতলায় যদি বীজটা বুনি, গাছগুলো খুব ঘন ঘন হয়ে থাকে, তাতে ড্যাম্পিং অফ বলে একটা রোগ ধরে, চাকে চাকে মরে যায়। চাষি ভাইরা জানে সেটা, যে বীজতলায় এরকম চাকে চাকে বর্ষাকালে, শীতকালীন যে সবজিটা আসে পাই, চাকে চাকে মরে যায়। এখানে আমি বলবো ছোট 3 আঙুল সাইজের বা 4 আঙুল সাইজের লম্বা পলিথিনের ব্যাগ পাওয়া যায়। আচ্ছা, এই পলিথিনের ব্যাগের পেছন দিকটা ফুটো করে দেবে, বা দুদিকটা কোনাটা কেটে দেবে, মাঝখানটা একটু চিড়ে দেবে। চিড়ে দিয়ে এর মধ্যে বালি, সাদা বালি অথবা বালি না পাওয়া গেলে যে মাটি আছে, মাটিটাকে রোদে ভালো করে শুকিয়ে নিল। শুকিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে 3 ঝুড়ি যদি মাটি দেয়, তাহলে 1 ঝুড়ি গোবর সার মেশাবে ওর সাথে। মিশিয়ে মাটির বদলে যদি 2 ঝুড়ি মাটি দিল, 1 ঝুড়ি বালি যদি দেয়, তাহলে আরও ভালো। দিয়ে এইটাকে ওই পলিথিনের ব্যাগগুলোকে ভালো করে ভর্তি করে দেবে, ঠেসে ঠেসে ভর্তি করে দিল। দিয়ে প্রত্যেকটা ব্যাগে 2টো করে দানা দেবে। যদি একটা মিস করে তাহলে আরেকটা উঠবে। বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন যাই দেবে, এরকম পলিথিনের চারা করলো। কেন এটা করলো? এটা কেন করবে, তাই না? কী হয়, আমরা যদি মাটি থেকে তুলে নিয়ে জমিতে লাগাই, তাহলে ওর শেকড় ছিঁড়ে যায়, অনেক সময় গাছ মরে যায়। আর এটা আমি পলিথিনের ব্যাগে যদি লাগিয়ে দিই, তাহলে আমার যে কপিটা আমি তুলে লাগালে 85 দিনে পাচ্ছিলাম, এটা 10 দিন কমে যাবে। আচ্ছা, টাইমটা, কারণ ওর যে বৃদ্ধিটা বাড়ছিল, যদি পলিথিনের ব্যাগে তাহলে তার বৃদ্ধি কমছে না। আমি যদি মাটি থেকে তুলি তাহলে শেকড় ছিঁড়ে যায়, তাহলে আবার 10-12 দিন সময় লেগে যাবে তার মাটিতে শেকড় দিয়ে আবার পাতা বেরোতে। কিন্তু এটা করলে তার শেকড় সবই ঠিক থাকবে। লাগাবো যখন, পলিথিনটা খুলে নিয়ে মাটি শুদ্ধ এবারে জমিতে গর্ত করে বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমার সময় কম লাগলো, আর গাছে রোগ পোকাকেও অল্প জায়গার মধ্যে আমি পলিথিনের চারাটা বড় করে নিয়ে আমি এবারে লাগালাম ওখানে। যেখানে মাটিতে ফেলে রাখলে আমাকে 30 দিনে তুলতে হতো, সেখানে আমি আরও 10 দিন পলিথিনে ব্যাগে রাখলাম, কারণ ভালো করে সার দিয়ে ওটা একটু করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এবারে জমিতে দিয়ে দিলাম। তাহলে দেখা গেলো যে আমার সময় কমে গেল, আর কপিটা আমার ভালো মতন হয়ে যাবে। তো এইটা হাইব্রিড, সমস্ত এখন হাইব্রিড এসে গেছে। চাষি ভাইরা এবারে যেখানে হাইব্রিডের বীজ বিক্রি হয়, সে বলে যে এখন যেটা লাগানো যায় সেইটা লাগাবে। এখন হাইব্রিড ছাড়া আর অন্য কোনো বীজ পাওয়া যাবে না। আচ্ছা, ওই মানে হাইব্রিড বীজ, এই বিষয়টা ঠিক কি, এটা যদি একটু বলতেন। একটা হচ্ছে কি, হাইব্রিড এগুলো সরকারও তৈরি করছেন, আর নানান প্রাইভেট কোম্পানি এগুলো বীজগুলো তৈরি করে। শঙ্কর বলছে এটাকে। তো এখন দেখা যাচ্ছে যে একটা
বাঁধাকপি যেটা অনেক নাবিত হচ্ছিল, আর একটা বাঁধাকপি জাত আছে যেটা খুব তাড়াতাড়ি হচ্ছিল, জলদি হলো। এবারে এই দুটো ফুলের মধ্যে পরাগ মিলন করবে। আচ্ছা, একটাকে মা করবে আর একটা ছেলে করবে। পরাগ মিলন করে তার থেকে যে বীজটা হলো সেটা হলো হাইব্রিড। আচ্ছা, সেটা ওই বীজটা লাগাবে। তাও আমরা আবার প্রচুর বিজ্ঞান সম্মতভাবে যদি ভাগ করি, এর মধ্যে আর অনেক কিছু আছে, আমি সে কথা বলছি না, সাধারণভাবে এটা বললাম। আচ্ছা, চাষি ভাইরাও জানে যে গরুকে ইঞ্জেকশন দিয়ে বাচ্চা করছে, সেটা হাইব্রিড হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, ঠিক এটাও ওই রকম আর কি। আচ্ছা, আপনি বলেন যে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, হ্যাঁ টমেটো, এগুলো বলেন। এবার এগুলো ছাড়া মানে আমরা তো দেখি যে কয়েকটি বিশেষ ফল বা সবজি থাকে যেগুলো শীতকালেই পাওয়া যায় এবং কয়েকটি যেটা কিনা গরমকালে পাওয়া যায়। কিন্তু এই সময় মানে এই যে এখন বর্ষা আস্তে আস্তে যাচ্ছে করছে, মানে বর্ষা পরবর্তী সময়ের কথা ভাবছি, তো এই ক্ষেত্রে এই 4টে ছাড়া আরও কি কিছু আছে যেগুলো চাষি ভাইরা এখন সেগুলোর ফসল করা শুরু করতে পারে বা প্রস্তুতি নিতে পারে? হ্যাঁ, এই জমিতে প্রস্তুতি নিল ওইরকম যদি 3 ফুট অন্তর নালি কেটে দেবে জমিতে। এখানে খুব শর্ট ডিউরেশনে, হ্যাঁ, সাথী ফসল হিসাবে বা মিশ্র চাষ যাকে বলছি, যে এখানে মূলো দিল। আচ্ছা, মূলোটা 40-45 দিনের মূলো হবে, তার সাথে লাল শাক ছড়িয়ে দিল। আচ্ছা, তাহলে লাল শাকটা তুলে নিল, আর এবারে মূলোটা 40-45 দিন তুলে নিল। আবার হয় কি, পালং শাকের সাথে লাল শাক দিয়ে দিলাম। হ্যাঁ, আমি পালং শাকটা তুলবো, সেটাও 45 থেকে 50 দিনের মাথায় তুলবো, আর লাল শাকটা আমার 20-22 দিনে হয়ে গেল। তাহলে একসাথে দুটো ফসল মিশ্র পেয়ে গেলাম। এতে কী হচ্ছে যে আমি একটা ফসল চাষ করলে আমার এতটা সময় যেত, এই সময়টা নষ্ট হলো না। দ্বিতীয়ত, জমিটা যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে আগাছা বেরিয়ে যায়, আর যদি জমিটা ঢাকার মতন হয়ে গেল তাহলে আর আগাছা বেরোবে না। আমি তার থেকে লাল শাকটা একটা অতিরিক্ত একটা পয়সা হিসেবে পেয়ে গেলাম। এবারে মূল ফসল যে পালং শাক, তাতেও আমি পয়সা পাবো। তো আমি কৃষক ভাইদের যেটা বলছি, এখন যদি পয়সা যদি ভালো পেতে হয়, 2 হাত চওড়া বা 3 ফুট করে চওড়া করে নালি কেটে তারপরে পলিথিন ছেড়ে দিয়ে লাল শাক, পালং শাক আর ধনে পাতা চাষ করবে। আচ্ছা, এই বেডের মধ্যেই এরা যখন উঠে যাবে, এই বাঁধাকপি, ফুলকপি আমার এদিকে চারা রেডি থাকলো, লাল শাক তুলে নিয়ে আমি সেই জায়গাটা বাঁধাকপি, ফুলকপি লাগিয়ে দিলাম। হ্যাঁ, এটা একটা অসুবিধে কিছু থাকার কথা না। তাহলে কি আমার জমিটা পড়ে থাকছে না। শুধু যখনই আমি লাগাবো তখন জমিতে প্রয়োজন মতন যতটা তার কাছে গোবর সার আছে সেটা মাটির সাথে মিশিয়ে নেবে। আচ্ছা, সেটা হাতে করে নিড়ানি দিয়ে বা ছোট কোদাল দিয়েও কুপিয়ে ওইটা করবে। দেখো, জমিটা কিন্তু আমরা যে মাটিটা খুঁড়ি, চাষ করি, কী জন্য করি? এতে কোনো কিচ্ছু নেই। এটা হচ্ছে শুধু আমাদের উদ্দেশ্য হলো জমিতে আগাছাটা কমানোর জন্য। আগাছা যাতে না হয় সেই জন্য আমরা এটা করি। আর বীজটা যাতে মাটিতে ঠিক মতন সংস্পর্শে আসে সেই জন্য মাটি অল্প একটু আলগা করতে হয়। নাহলে জমিকে গভীরভাবে চাষ দিতে হবে, কোদাল দিয়ে খুঁড়ে 2 ফিট 1 ফিট গভীর করে চাষ দাও, এসব কোনো করার দরকার নেই। সুতরাং জমিকে যত আমরা কম চষবো তত মাটি ভালো থাকবে। আচ্ছা, ধুয়ে কী হয়, যত মাটি আলগা হবে তত যখন জোরে বর্ষা আসবে সে আলগা মাটি ধুয়ে চলে যাবে, ধুয়ে গিয়ে পুকুরে পড়ছে, নদীতে পড়ছে। এবারে নদী বেশ উঁচু হচ্ছে, তখন নদীর বাঁধ আমি উঁচু করে যাচ্ছি আর আমার জমি নিচু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য জমিকে চাষ করার দরকার নেই বেশি। চাষি ভাইরা জানে, তাহলে আমি এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধানের জমি যদি বেশি করে গভীর করে জমিতে চাষ দেয়, ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে লাগিয়ে দিল, সেই জমিতে ধান হবে না। আচ্ছা, হ্যাঁ, সেজন্য আমন ধানের জমিতে যখন ধান রোয়া লাগাচ্ছে তখন জমি যতটা সম্ভব কম চাষ দিতে হবে, দিয়ে ধান রোয়া লাগাতে হবে। আচ্ছা, তবে ধান ভালো হবে। সেই জন্য মাটি যত আলগা থাকবে
আর যত বেশি বৃষ্টি হবে মাটির ফাঁক থাকবে, ফাঁকের মধ্যে যেখানে বাতাস ছিল সেই জায়গাটা জল ঢুকবে, তখন গাছের শেকড়গুলো পচে যাবে। আচ্ছা। আর যদি আমি অল্প চাষ দিই তাহলে জমি তো কম্প্যাক্ট হয়ে আছে, অতিরিক্ত জল কিন্তু আর মাটিতে থাকার জায়গা নেই, অতিরিক্ত জলটা তখন বাইরে থেকে বেরিয়ে চলে যাবে। আচ্ছা। যতটুকুন মাটির জল ধরে রাখার ক্ষমতা অতটুকুই থাকবে, তাতে গাছের শেকড় ঠিক মতন যাবে, বাতাসও পাবে। আচ্ছা, তো সেই জায়গাটা মানে আপনার কথা প্রসঙ্গে যেটা বুঝতে পারলাম যে তাহলে পরে খুব বেশি আপনি যদি ডিপ করেন গভীর করে চাষ করতে পারবো না, না কখনো গভীরভাবে চাষ করার দরকার নেই। আচ্ছা, ওটা কি সব ক্ষেত্রে নাকি সমস্ত ফসলের ক্ষেত্রে? সমস্ত ফসলের ক্ষেত্রে গভীরভাবে চাষ করার কোনো প্রয়োজন নেই। তবে এইখানে একটা জিনিস আমি বলি, সেগুলো হচ্ছে অনেকে যেখানে সমস্যা নেই, ফসল ভালোই হয়েছে, কোনো রোগ ধরছে না, সেখানে জমিকে গভীরভাবে চাষ দিয়ে মাটিকে একেবারে 1 মাস ধরে ফেলে রাখলাম ভালো করে শুকানো, এইটা প্রয়োজন নেই। আচ্ছা। যদি এইরকম খুব গভীর চাষ দিয়ে মাটি যদি ভালো করে শুকিয়ে দিই, তাতে কী হয়, মাটিতে 2 রকমের জীবাণু আছে। একটা হচ্ছে গাছের পক্ষে উপকারী জীবাণু, গাছকে যারা খাবার তৈরি করে দেয়, বা এমন জীবাণু আছে গাছের রোগ যাতে ব্যাধি না হয় তাতে আটকায়, সেটা মাটির মধ্যে রয়েছে, তারা উপকারী জীবাণু। এই খুব বেশি মাটি যদি রোদে আমরা শুকিয়ে নিই তাহলে এই উপকারী জীবাণু মরে যাবে আর অপকারী জীবাণু মরে গেল, তাহলে সেই মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। সেই জন্য আমরা যখনই ওই যে জৈব সার দেব, চাষি ভাইদের বলবো আমরা যে আমরা গোবর সার বা জৈব সারটা দিচ্ছি, এটা কিন্তু শুকাবে না, রোদ্রে শুকাবে না, ভেজা ভেজা থাকবে, আর প্রখর রোদে দেবে না, তাহলে ওই উপকারী জীবাণুগুলো মরে যাবে। আর জমিতে যখন দেবে শুকনো মাটিতে দেবে না, মাটি একটু ভেজা ভেজা থাকবে, এটা দেবে। কখন দেবে? সেটা বিকেলের দিকে দেবে। সকালবেলা গিয়ে জমিতে, সাধারণ চাষিরা কী করে, নিয়ে গোবর সার আছে নিয়ে গিয়ে জমিতে ঢিপ করে রেখে দিল, শুকিয়ে গেল, এবারে যখন জমিতে ভালো করে ছড়িয়ে দিল, তারপরে 2 দিন গিয়ে জমিতে চাষ দিচ্ছে, এতে যতটুকুন উপকারী জীবাণু ছিল সেগুলো সব নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনি কথার প্রসঙ্গে যেহেতু জৈব সারের কথা আনলেনই, চাষি ভাইরা সেগুলো তো ব্যবহার করতে পারে নিশ্চয়ই। এখন যে সমস্ত চাষি ভাইয়ের কাছে এখন তো কেউ, আমরা ম্যাজিক দেখতে চাই তো, মানে আজকে পুঁতে দেবো, আমার বেশি খাটতে হবে না, তাড়াতাড়ি হয়ে গেল, তাতে ঠিকই আছে। তো রাসায়নিক সার দিলে এটা একটা ম্যাজিক করে, যে আমি সকালবেলা ইউরিয়া স্প্রে করে দিলাম, বিকেলবেলা গিয়ে দেখলাম যে আমার গাছ সবুজ হয়ে গেছে, গাছে বাড়তে আরম্ভ হলো। কিন্তু এইটা সেই জন্য কেমিক্যালস ব্যবহার করে অনেকে, আবার এই জৈব সার তৈরি করাও, তারপরে তার যা লেবার লাগে, তাকে জমিতে বয়ে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি লাগছে, তাতে খরচ বেড়ে যাচ্ছে, সেই সব ভেবে করে গভর্নমেন্ট সাবসিডি দেয়, সারের দাম কম, তার থেকে নিয়ে গিয়ে আমি 1 বস্তা সার ছড়িয়ে দেবো। বেশিরভাগই চাষি হচ্ছে এইটা ভাবে যে গোবর সার আমি কোথা থেকে আনবো, যদি বা আনলাম, বয়ে নিয়ে আসতে যা আমার খরচ, তার থেকে আমার 1 বস্তা ইউরিয়া হয়ে যাবে। সে কী করে, তখন ওই সার ব্যবহার করে। কিন্তু সে কখনো ভাবলো না যে আমি যেটা দিচ্ছি জমিটাকে আমার ক্রমশ অনুর্বর করছি। আচ্ছা। সেই জন্য আমি রাসায়নিক সার একেবারে ব্যবহার করবো না, আমি যেটা বলছি না, সেটা প্রয়োজন ভিত্তিক এবং পরিমাণ ভিত্তিক, হ্যাঁ, অতিরিক্তটা দিতে বলবো না। জৈব সার এসে দেন, যখনই যারা রাসায়নিক সার দিতে বলছেন, সব বিজ্ঞানী বলবে যে জৈব সার দেবেন, তার সাথে এই রাসায়নিকটা দেবেন, তা নাহলে সারটা ধরে রাখবে না। তা না, আমি যদি জৈব সার না দিই, গাছের ওই যে ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়া তো ধরে রাখবে না, হ্যাঁ, তো ব্যাকটেরিয়া খাবে, খেয়ে সেটাকে ভাঙবে, ভেঙে দেবে। এখন মাটিতে যদি রাসায়নিক দিলাম, এমন সব ব্যাকটেরিয়া মরে গেল, হ্যাঁ, তাহলে আমার সারটা হয় উড়ে চলে যাবে, নাহলে জলের সাথে গুলে মাটির তলায় চলে যাবে, গাছ আর খাবে না, নাহলে কী হবে, ফিক্সেশন হয়ে যাবে, দিয়ে গাছ আর খেতে পারবে না, মাটিটা একটা বিষ হয়ে থাকলো। আচ্ছা। এরকমই ঘটনা। কিন্তু আমি যদি জৈব সারের সাথে অল্প রাসায়নিক ব্যবহার করি, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটা কমে যাবে।
আরও অনেক প্রশ্ন আপনাকে করার ছিল, কিন্তু যেহেতু সময় একটা বাধা, তাই একদম শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই, যেহেতু আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে বর্ষা পরবর্তী ফসলের প্রস্তুতি, তাই বর্ষাকালে আমরা দেখি যে একটা অতিরিক্ত বৃষ্টি মাঝে মধ্যে হয়েই থাকে, বা কোনো ঝড়, এই কিছুদিন আগে যেমন রুমেল এলো। তো একটা হচ্ছে নালি দেওয়া, আর একটা হচ্ছে বেশি যাতে খোদাই না করা হয়, যাতে একদম ইনার লেয়ারটা হচ্ছে সয়েলের যেন না বেরিয়ে আসে। কিন্তু এই দুটো ছাড়া আর কি কোনো পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে চাষি ভাই এই অতিরিক্ত বর্ষার মোকাবিলা করতে পারে? সাধারণত ছোটো ফসলগুলো তো ওই পলিথিনের আচ্ছাদন দেওয়া, তাতে এতে ওর লাভও বেশি হবে এরকম করে। আর আরেকটা হতে পারে যে যখনই আমি ফসলটা লাগাচ্ছি, যেমন যখন টমেটো লাগালো, বেগুন লাগাবে, কুমড়ো জাতীয় ফসলের মধ্যে খড় বিছিয়ে দেবে জমিতে, কিন্তু সেটা ঢালু করে দেবে বর্ষার সময়, যাতে ঘরের চালার মতন জলটা নালিতে গিয়ে পড়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এখন চাষিভাই বুঝতে পারলেন কিনা জানি না, লাইনে ফসল লাগানো থাকছে তো, আর নালি কাটা আছে, তাহলে ঘরের চালার মতন আমরা দিয়ে দেবো। ঘরের চালা যেমন দেয়, গাছের গোড়া করে দিলাম, তাহলে অতিরিক্ত জলটা ঘরের চালের মতন বেরিয়ে গেল, আর মাটির তলায় যে জলটা আছে সেটা ধরে রাখলো, এবং আমি যে মাটিতে সার, জৈব সার দিয়েছি সেটা আর মাটিতে ধুয়েও বেরিয়ে যাবে না। আবার দ্বিতীয়ত যে খড়টা আমি দিয়েছি সেটা আবার পরবর্তীকালে পচে গিয়ে এটা জৈব সারে পরিণত হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, এবং নিড়ানিও লাগবে না, আগাছাও হবে না। হ্যাঁ, তো এইভাবে এটা আমরা করতে পারি। দ্বিতীয়ত ওই ফসলের যে যখন ফল আসবে, বর্ষার ছিটে লাগলে কী হবে, বেগুন গায়ে লেগে গেল, তাহলে বেগুনটা পচে যায়, টমেটোটা পচে যায়, এটা কিন্তু সেটা পচবে না, তাহলে আমি ফসলটা রোগ ব্যাধি থেকেও আমি আটকাতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আশা করছি আমাদের যারা শুনছেন বা এতক্ষণ ধরে শুনলেন, সবাই আমার মতনই অনেকটা উপকৃত হলেন, এবং মূলত চাষি ভাইদের জন্যই তো এই অনুষ্ঠানটি। আর এই সময়টা আস্তে আস্তে বর্ষা চলে যাচ্ছে, তো এখন তো তারা নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছে বর্ষা পরবর্তী ফসলের জন্য, তাই আশা করছি তারাও আমাদের এই অনুষ্ঠানটা শুনে অনেক উপকৃত হবেন। আর আবার আপনাকে স্যার অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠানে কথা হলো বর্ষা পরবর্তী ফসলের প্রস্তুতি নিয়ে, যেখানে আমাদের সঙ্গে এতক্ষণ ধরে আলোচনা করলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর পরিতোষ ঘটি। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।